এই মানুষটাকে নিয়ে আপনার কোনো সেলিব্রেশন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে। যেই লোকটা 650 একর জমি দান করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, তারপরে হচ্ছে শাহবাগ টাকাবাগ পার্ক টার্ক, আশেপাশে যা আছে এতিমখানা মাদ্রাসা সব কিছু মিলায় 650 একর। হিস্টোরিয়ানরা লিখেছেন দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন ডেথ। তার মৃত্যুর পরে যে বাংলার সবচেয়ে ধনী মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। একটা বিশ্ববিদ্যালয় কেন লড়াইয়ের অংশ, গল্প হবে কেন? কারণ এই যে ঐতিহাসিক পরম্পরার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার এই ক্ষেত্র তখন তৈরি হয়েছে 1857 আজাদির লড়াইয়ের মধ্য দিয়ে। একের পর এক লড়াই, রেশমি রুমাল লড়াই, দেওবন্দের আলেম ওলামায়ে কেরামদের লড়াই, হাজার হাজার শহীদদের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে আসছে যে কলোনিয়াল মুভমেন্টের জায়গাতে এসে ব্রিটিশরা একসময় নেগোশিয়েট করছে যে আমাকে এই লড়াইটা থামাইতে হবে। কেন? কারণ আমি যখন গরিব হয়ে গেছি, আমার চাকরি নাই, আমার জমি নাই, আমার পেশা নাই, আমি বেকার, আমি কিছু করতে পারতেছি না, তখন আপনার মতো ধনী মানুষের বাড়িটাকে আমি জ্বালাই দেব না? কি করব তখন? সমাজে কি হবে? আপনি খালি চিন্তা করেন যে ঢাকার মধ্যবিত্ত রামপুরা বাড্ডা এইসব এলাকাতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আপনি গুলশান বনানী ধানমন্ডিতে খুব আরামে থাকতে পারবেন? পারবেন না। এটার নাম হচ্ছে আজাদির লড়াই। ওখান থেকেই গণ অভ্যুত্থান শুরু হয়, ওখান থেকেই বলা হয় যে কোটা না মেধা। কারণ আমি সংখ্যায় বেশি কিন্তু আমার কোনো সম্পদ নাই, আমি সংখ্যায় বেশি কিন্তু রাষ্ট্রের অর্থনীতিতে আমার কোনো হিস্সা নাই, আমি সংখ্যায় বেশি কিন্তু আমার মূল্যবোধ, আমার ধর্ম, আমার বেঁচে থাকার সব কিছুকে আপনি অস্বীকার করছেন সিস্টেমেটিকলি। সেই লড়াইটাই হচ্ছে স্বাধীনতার আন্দোলন ছিল আর কি। এবং সেখান থেকে এই লড়াইগুলো এডুকেশন আকারে আসছে, যারা স্যার সৈয়দ আহমদ থেকে শুরু করে আলিগড় মুভমেন্ট, তারপরে মুসলিম কলেজ করা ইন্ডিয়া ভারতের বিভিন্ন জায়গাগুলোতে, এইটার এক্সটেনশন আকারে এক সময় যেটা আসছে, ধারণা করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সবাইকে সার্ভ করবে। কিন্তু এই যে 100 বছরে যাদেরকে খাওয়াইয়া হৃষ্টপুষ্ট করছে ব্রিটিশরা, সেই জমিদার উচ্চবর্ণের হিন্দুরা সাডেনলি তাদের চেহারাটা দেখায় দিল যে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা মুসলমানদের জন্য ওপেন করা যাবে না, অ্যাভেলেবল করা যাবে না। তাহলে চিন্তা করেন যে আপার বাবার কথা বলছেন, এরকম প্রচুর গল্প আছে। বিশ্ববিদ্যালয় আবেদন করেছে, হচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না, ভর্তি পরীক্ষায় নাম আসতেছে না। পরে একটা সময় নিয়ম করতে বাধ্য করা হয়েছিল যে খাতায় নাম লেখা যাবে না। এই যে এখনো এটা করা হয় না যে খাতায় নাম লেখা যাবে না, এটা ওই বৈষম্যের কারণে। মুসলমান হইলেই ফেল। শেরে বাংলা চ্যালেঞ্জ করে পরীক্ষা দিয়েছিল, প্যারালালি পরীক্ষা দিয়েছিল, নাম না লিখে সে ফার্স্ট হচ্ছে। এইভাবে অফিসিয়ালি প্রাতিষ্ঠানিকভাবে ব্রিটিশরা এবং হিন্দু জমিদাররা, এই উচ্চবর্ণের হিন্দুরা, শুধুমাত্র আমাদেরকে না, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু এই জুলুমের শিকার। শুধু বাঙালি মুসলমান না, বাঙালি নিম্নবর্ণের হিন্দু নমশূদ্র যারা ছিল সবাই এই এই রাষ্ট্রীয় এবং কলোনিয়াল জুলুমের শিকার ছিল শত শত বছর ধরে। এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইটা শুরু হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আলোচকরা আজকে বলেছেন যে কি কি ঘটনা ঘটেছে 1857 পর থেকে একদম নবাব সলিমুল্লাহর এঙ্গেজমেন্ট। এবং দেখেন এই মানুষটাকে নিয়ে আপনার কোনো সেলিব্রেশন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে। যেই লোকটা 650 একর জমি দান করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, তারপরে হচ্ছে শাহবাগ টাকাবাগ পার্ক টার্ক, আশেপাশে যা আছে এতিমখানা মাদ্রাসা সব কিছু মিলায় 650 একর। হিস্টোরিয়ানরা লিখেছেন দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন ডেথ। তার মৃত্যুর পরে যে বাংলার সবচেয়ে ধনী মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। হিন্দুদের প্রেশারের কারণে ব্রিটিশরা প্রজেক্ট ডিলে করতেছে, কোনোভাবে পিছায় দেওয়া যায় কিনা। এবং কলকাতায় ভাইসরয়ের টেবিলে উনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন যে হাউ লং ইউ শুড কন্টিনিউ। তো সেই জায়গাতে, এবং ওটার পরেই কিন্তু ভাইসরয় তাকে বলছে গুলি করার জন্য, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে নবাব সলিমুল্লাহ। তার লাশ আনা হয়েছে ঢাকাতে, একটা ভালো জানাজা করতে দেওয়া হয়নি।